আমাদের শ্রীলঙ্কা সফর পুরোদমে চলছে। এই দুদিন ধরে আমরা শ্রীলঙ্কার অনেকগুলো ঐতিহাসিক জায়গা দেখলাম, যা আপনাদের আগের 5টা এপিসোডে দেখিয়েছি। ভুলে যাওয়া সিংহলের রাজধানী ইয়াপাহুয়াতে 70 ডিগ্রি এলিভেশনে উঠে যাওয়া খাড়া সিঁড়ি, ইবন কাটুয়ার 3000 বছরেরও বেশি পুরনো নেক্রোপলিসের মেগালিথিক সমাধি, ডাম্বুলার পাহাড়ের গুহায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 2000 বছর পুরনো বুদ্ধমূর্তি, আর পৃথিবীর সব থেকে ওয়েল প্রিজার্ভ ফ্রেস্কো পেইন্টিং। তারপর আমরা উঠেছিলাম রাবণের সোনার লঙ্কাপুরীর আকাশ প্রাসাদে, সিগিরিয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লায়ন রকের ওপরে। সিগিরিয়া থেকে বেরিয়ে আমরা দেখেছিলাম বিরাট পরাক্রম সমুদ্র। তারপর এই পর্বে আমরা চলে এসেছি সিংহলের গ্লোরিয়াস ক্যাপিটাল পোলোনারুয়াতে, যেখানে রয়েছে একটা আস্ত শহরের ধ্বংসস্তূপ আর একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো বটেই। তাহলে আসুন বাংলা চ্যানেলে এই প্রথমবার ঘুরে আসি সেই ওয়ার্ল্ড ফেমাস পোলোনারুয়া অ্যানশিয়েন্ট সিটিতে। আমরা এই পোলোনারুয়ার একটা কাউন্টার আছে, টিকিট কাউন্টার, সেখানে এসেছি। এখানে আমাদের নিচে $30 দুজনের মিলে, মানে $15 পার হেড। এখানে অন্যান্য দেশের থেকে হলে, সার কান্ট্রি না হলে তাদের বেশি নেয়, তাদের $30 এক একজনের নেয়। এখানে আমাদের $15 করে নিচ্ছে। এখন যাচ্ছি এই পাসপোর্ট আর যেটা ই টিকিটের প্রিন্ট আউটটা নিয়ে। আমাকে কিছু কাজ করতে হচ্ছে না, হাসানি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সোমবার দিন দুপুরবেলা সবাই কাজ করে করে মরছে, এই দুটোকে দেখুন। মোটকা মোটকা রে, উঠে যা বাবা, চাকরি বাকরি নেই নাকি? পড়াশোনা স্কুল কলেজ নেই নাকি বাবা? নো পাত্তা, ঘুমোবে এখন। আমাকে ট্রিটই করলো না, মাছির মতো করলেও চলতো। সানস্ক্রিনটা কিন্তু মাস্ট, হ্যাঁ, এটা ভীষণ বলবো। হ্যাঁ, ইন পার্টিকুলার এই দেখুন, আমরা যে অফিসের মধ্যে বসে আছি, বুঝতে পারছেন তো? ওই দরজা দিয়ে ঢুকেছি, এখন এইখানে বসে আছি আমরা অফিসের মধ্যে। কি রোদ দেখুন, লোকের টুপি টোপা সব পরে ঘুরছে। যে বাইরে সানস্ক্রিন লাগবে, যে অফিসে একটু মুছে ফেলবো না, মাথায় যে সানস্ক্রিনটা লাগিয়ে আছে এইটার জন্য বলছি, কি রোদ্দুর সাংঘাতিক। দুটো হাত এক গাদা জিনিস আছে, এটাকে আবার কোথায় ঝুলাবো? একটা গাড়ি আছে যেখানে জিনিস রেখে হাঁটা যায়, এটা নিয়ে বেরোনোরই দরকার নেই, কিন্তু দুপা আসবে গাড়ি থেকে। আচ্ছা না, আমি বাইরে হাঁটবো আর গাড়ির মধ্যে টুপি কি করবে আপনারাই বলুন তো? এখন যেরকম বাইরে হাঁটছে, এখন তুমি টুপিটা পরে বসে আছো কেন? কে টুপি পরালো? টুপি তো অনেক বছর আগেই করে নিয়েছি, আর আচ্ছা, এখনো অব্দি অসুবিধা নিচ্ছি আমি। সাম্রাজ্যবাদী শক্তির একদম উৎসস্থল গ্রেট ব্রিটেন, সেইখানকার হচ্ছে এই টুপি। আর একদিকে লাল বামপন্থা, এরকম বামপন্থী সাম্রাজ্যবাদ আমি কোনোদিন দেখিনি। চন্দ্রবিন্দুর গানটা মনে পড়ে যাচ্ছে, কোনটা? লেলিনের পাদদেশে প্রণামীর থালা, তবু পরি ঘরে ভিক্টোরিয়ায়। আমরা এখন পোলোনারুয়ার অ্যানশিয়েন্ট রুইন সিটির মধ্যে ঢুকে পড়েছি। প্রথমেই আমরা চলে এলাম পোলোনারুয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ রয়্যাল প্যালেসে।
1153 থেকে 1186 সালের মধ্যে যখন পোলোনারুয়া সিংহলের ক্যাপিটাল ছিল, তখন এই রয়্যাল প্যালেস নির্মাণ করেছিলেন সম্রাট পরাক্রমবাহু দ্য গ্রেট। তখন এই প্যালেস ছিল 7 মহলা, 7 তলা। এখন সেই 7 তলার মাত্র 3টে তলা দেখা যায়, বাকিগুলো ওপরেগুলো পড়ে গেছে, ধসে গেছে সময়ের নিয়মে। যে মহাবংশ বইটা যেটা আছে, এটা এদের পৌরাণিক একটা বই, সেখানে মেনশন করা আছে যে এই 7 তলা বিল্ডিং এটা মোস্ট প্রবাবলি আগুনে ধ্বংস হয়েছিল। আর সেই বইয়ে লেখা আছে যে এখানে অ্যাপ্রক্সিমেটলি 1000টা চেম্বার ছিল। তো রাজা এখানে থাকতো, প্যালেসে যারা এখানে কাজ করতো তাদেরও কিছু কোয়ার্টার্স ছিল, স্টোরেজের জন্য কিছু ছিল। এই দেখুন ম্যাপটা, এখানে 1000টা চেম্বারের পুরো রিপ্রেজেন্টেশনটা আছে মেটাল বোর্ডের উপরে। 1000 চেম্বার্স সাইডগুলো ধরে। হিন্দু এবং বুদ্ধ মতে দেবরাজ ইন্দ্রর আর এক নাম হলো শক্র। সেই শক্রদেবের প্রাসাদের নাম ছিল বিজয়ৎপয় বা বৈজয়ন্ত প্রাসাদ। রাজা পরাক্রমবাহুও সেই একই নাম রাখেন তার এই প্রাসাদের। ঐতিহাসিকদের মতে এর কারণ ছিল প্রজাদের বিশ্বাস করানো যে রাজাই হলেন ভগবান। রাজা আর দেবতা যে একই সেটা যাতে লোকে মাথায় রাখে, তো সেই জন্য এটাকে ভগবানের গৃহ বলেও বলা হতো। এখনো কি সেরকম হয়? রাজাকেই কি দেবতা বলে লোকে পূজাগে? এইটা ছিল এন্ট্রি অ্যাকচুয়ালি। এখন যেখানটা দেখছেন, এখানে ধরুন ঢুকলে এখানে আমাত্ত টামাত্তরা বসতো। আমি জানি না কোনো সিকিউরিটি চেক গোছের যদি কিছু থাকতো এখানে, কে ঢুকতে পারবে কে পারবে না। তারপরে এই জায়গাটা যেটা দেখছেন, এই জায়গাটা ছিল আসল দরবার রাজার। আমি অবশ্যই এটা বলতে পারছি না কোন দিকে সিংহাসন ছিল, মেবি ওই দিকটাই ছিল। ওখানে কিছু স্ট্রাকচার মনে হচ্ছে, নাও হতে পারে। ওদিকে আর একটা ঢোকার জায়গা ছিল, দরজা ছিল, তো সিংহাসন হয়তো ওদিকে ছিল। তারপরেই এই 7 তলা শুরু, যার 3 তলা খালি এখন দেখতে পাবেন। তাও পুরোটা নেই, এই সামনের দেয়ালগুলোই রয়ে গেছে। বাঁদিকের বাড়িটায় পেছনের দেয়ালগুলো ধসে গেছে। ডান দিকের পার্টটায় এই যে এইখানটা দেখুন, এইটা হচ্ছে বিল্ডিং এর পেছন দিকটা দেখতে পাচ্ছেন। দেয়ালের এই ঘুলঘুলি মতো গর্তগুলোতে আসলে কাঠের বিম লাগানো থাকতো, যার উপরে দাঁড়াতো ওপরের ফ্লোরের মেঝে। এইখানে বিল্ডিং শেষ হয়ে তার পেছনে আবার আরো কিছু, এইগুলো বোধহয় স্টাফ কোয়ার্টার গোছের ছিল, কিচেন থাকতে পারে, স্টোরেজ রুম ছিল। ওইখানে একটা উঁচু পার্টিকুলার জায়গা দেখতে পাচ্ছি, আমি বলতে পারছি না এটা কি। দেয়ালে এই যে প্লাস্টার, এগুলো কি দিয়ে তৈরি বলুন তো? আচ্ছা, চুন নিত, চুন যেরকম চুন সুরকির আমাদেরও কাজ হয়, এখনো কাজ হয়। আর এতে মেলাতো ঝিনুক, নিত ঝিনুক, সমুদ্রের পাড়ে যে ঝিনুক পাওয়া যায় নিত, গুঁড়ো করতো, সেগুলো মেলাতো। তাছাড়াও এতে বিভিন্ন রকমের বালি মেলানো হতো। দেখুন এখনো 1000 বছর পরে সেই প্লাস্টার আছে। আমাদের তো বাড়ি পড়ে যাচ্ছে, একটা ইট এখানে লুজ আছে, তাই আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ইট, এবং ইটের মাঝে মাঝে দেখুন এই প্লাস্টার করা আছে। আর দীপিতা আমাকে আর একটা ইনফরমেশন দিল, ঝিনুক শুধু নয়, এর ভেতরে ডিমের খোলা, সেটাও গুঁড়ো করে মেলানো হতো।
এটা হচ্ছে প্যালেসের পেছনে, আরো কোথাও স্টাফ কোয়ার্টার হবে। প্লাস আমি যেটা পড়ছিলাম এর ভেতরে মার্কেট ছিল। কেউ যদি জানেন পোলনারুয়ার ইন্ডিভিজুয়াল কোনো স্ট্রাকচার নিয়ে, ওভারঅল এখানকার হিস্ট্রি নিয়ে আমরা যদি কিছু মিস করে যাই, প্লিজ কমেন্টে লিখে জানাবেন। যতটা সম্ভব পড়াশোনা করে এসেছি, কিন্তু একজন হিস্ট্রির বিশেষজ্ঞ বা একজন যে জানে তার মতো তো আমাদের কিছুতেই নলেজ হবে না। তো কেউ যদি থাকেন যারা হিস্ট্রিটা পড়েছেন সাউথ ইস্টার্ন এশিয়ার, ভারত শ্রীলঙ্কা এই পার্টের, প্লিজ কমেন্ট করে লিখবেন। বা যারা ছাত্র যদি কেউ হন তারা লিখবেন, কেউ যদি গবেষক হন তারা লিখবেন। তবে আরেকটা জিনিস যেটা আমাদের মনে হয় যে এরকম হিস্টোরিক্যাল সাইটসে আরেকটু বেশি মানে ইনফরমেশন রেখে দেওয়া উচিত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে যেটা হয়, ওদের গাইড থাকে, যেহেতু ওরা এগুলো একটু কম লেখে। আমি সত্যি কথা বলতে সব জায়গায় গাইড নিতে পছন্দ করি না, তার কারণ হচ্ছে অনেক সময় গাইডরা পাতি ব্লাফ দেয়। রাজস্থানে এক জায়গায় হাতি বেঁধে রাখতো, গাইড গিয়ে বলে রানী এখানে স্নান করতেন, তারপরে দেখি হাতি বাঁধার শিকল বাঁধার যে জায়গা সেই জায়গায় শিকলের মার্ক পর্যন্ত আছে। তো যাই হোক, সেই সব গল্প থাকে। একটু যদি ইন্টারনেটে একটু দেখে আসেন তাহলে ইন্টারেস্টটা বেশি পাবেন। যে এই যে দেয়ালগুলো দেখছেন, এই যে রুমগুলো দেখছেন, এইখানে আজ থেকে 1000-1500 বছর আগে এই লোকগুলো অ্যাকচুয়ালি ঘুরে বেরিয়েছে। তুমি তাহলে এইগুলো করে নিচ্ছ তো, এই গিম্বলের কাজ? আমি কিছু নেবো হয়তো পরের দিকে। খুব হার্শ লাইট, আমার অ্যাকচুয়ালি এন্ডি ফিল্টারটা নিয়ে বেরোনো উচিত ছিল। এর মধ্যে কিন্তু বাথরুম আছে, ইনফ্যাক্ট একটা বোধহয় বাথরুম আপনাদের দেখাতেও পারবো, আমাকে একটু খুঁজতে হবে। আমার মনে হয় ওই দিকটায়, চলুন দেখি। একটা বোধহয় বাথরুম দেখাতে পারবো। ইয়েস, আমাদের টেলিপ্যাথি নয়, আমাদের পড়াশোনার জোর আছে আছে আছে। এই দেখুন, পোলনারুয়ার সেই যুগের টয়লেট। আমায় আশা করি বলে দিতে হবে না কোন পার্টটা কি, বুঝতেই পারছেন কোন পার্টটা কি। এগুলো ডেফিনেটলি পা রাখার জায়গা, ওইটা আর এইটা। তো এটা হচ্ছে বাথরুম, এবং বেশ বড় বাথরুম বাই দ্য ওয়ে, দেখুন বেশ বড়। এখনকার ফ্ল্যাট বাড়িতে এরকম বাথরুম করে দেখাতে পারলে তো মানে সে অন্য জিনিস হয়ে যেত। এইখানে কোনো দেবতা বা কোনো রাজাকে যেহেতু দেবতা বলতো, রাজার মূর্তি ছিল। পাশে আপনারা হয়তো এখনো দেখতে পাবেন, আমি কাছে নিয়ে যাচ্ছি, একটা সিংহর মতো মুখ আছে, বেরিয়ে আছে এখনো। আজও শ্রীলঙ্কান ফ্ল্যাগে সিংহ আছে বড় করে। সিংহকে এরা অনেক বছর ধরে অ্যাজ আ সিম্বল অফ পাওয়ার বলে মনে করে। ইনফ্যাক্ট এখানে আমি একটা পায়ের মতো জিনিসও দেখতে পাচ্ছি, এখানে পা ছিল, পায়ের পাতা এই জায়গাটা ছিল। 16th সেঞ্চুরিতে যখন পর্তুগিজরা প্রথম এখানে আসে, তারা এসে প্র্যাকটিক্যালি যা পেয়েছে, সে হিন্দু বুদ্ধিস্টের ব্যাপার না, যা পেয়েছে ধ্বংস করে দিয়েছে। তো তখন তারা কিন্তু পরাক্রম বাহুর এই রাজকীয় প্রাসাদ, তার সবকিছু ধ্বংস করে দিয়েছে, মূর্তিগুলোকে ভেঙেছে। দেখুন না, খুবলে বের করা, এই জায়গাটা দেখুন, দেয়াল খুবলে মূর্তি বার করেছে এখান থেকে। মুখ ছিল, মাথা ছিল পরিষ্কার, ওদিকেরটা পুরো বার করতে পারেনি, ভেঙে দিয়ে গেছে, ঘষে দিয়ে গেছে, এদিকটা খুবলে মাথা বার করে নিয়েছে। ডেভেলপড ইউরোপিয়ান কান্ট্রিজ। পরে পর্তুগিজদেরও পিতাশ্রী জানেন কারা? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পর্তুগিজদের ল্যাং মারে, পর্তুগিজরা পরে। তো ব্রিটিশরা এসে সবাইকেই খেদিয়ে দিয়েছিল, ইন্ডিয়া থেকেও। পর্তুগিজরা, ডাচরা, ফ্রেঞ্চরা সবাই, সবার সঙ্গে ঝামেলা হয়েছিল, এখানেও তাই। লাস্টে পর্তুগিজদের সরিয়ে, ডাচদের সরিয়ে পুরোটাই ব্রিটিশরা নিয়ে নেয়। তবে সিলোনেরা তখন পরে পেয়েছিল ভারতবর্ষে, অনেক আগে, অনেকটা পরে, কারণ ওরা তখন ইনিশিয়ালি তো ইম্পর্টেন্স দেয়নি সিলোনকে, তাই ওদের ইন্টারেস্ট ছিল না শুরুতে। এই হলো গিয়ে মোরাললেস হিস্ট্রি। এইসব জায়গায় ঘুরলে যে জিনিসটা মাথায় ঘোরে, বাবা যতই ওড়ো না কেন, যত বড় হনুই হো না কেন জীবনে, আর যতই নিজের দম্ভ হোক, অহংকার হোক, আর যাই হোক, সে তুমি যত বড়ই বোম্বাগড়ের রাজা হও, পৃথিবীর যে প্রান্তেই হও, সেটা রোম হোক, গ্রিস হোক, ভারতবর্ষ হোক বা শ্রীলঙ্কা হোক, সেটা 1000 বছর আগে হোক বা আজকে দিনেই হোক, সেই রাজাকে লোকে ভগবানই মনে করুক আর শয়তানি মনে করুক, আখেরে তুমি থাকবে না। আর যদি কিছু রেখেও যেতে পারো, সেটা এরকম হবে ধ্বংসস্তূপ। অ্যাকচুয়ালি যেটা বাইরে বললাম যে রাজাই যে ভগবান, সেটা এরা পরাক্রম বাহুর জন্য এটা খুবই প্রচলিত ছিল। তারা বানিয়ে দিয়ে গেছিল নিজেদেরকে ভগবান ভেবে। এখন আমরা দেখছি ভগবানের রাজপ্রাসাদ ভেঙে পড়ে আছে। শেখার আছে ইতিহাস থেকে অনেক কিছু। এটা কিন্তু আমরা শুধু প্যালেস চত্বরটাতেই আছি,
পোলোনারুয়া শুধু এই প্যালেসটা না, 11 কিলোমিটারের স্ট্রেচ। আমরা 11 কিলোমিটার প্রত্যেকটা জায়গায় হয়তো যাওয়ার সম্ভব হবে না, কারণ সেটা সময় লাগবে। আমরা ফ্র্যাঙ্কলি আজকে এই বেলাটা পোলোনারুয়ায় আছি, আমরা পোলোনারুয়ায় থাকছি না, আমরা আজকে ক্যান্ডি চলে যাচ্ছি এখান থেকে। কেন কালকে সকালে আমাদের ক্যান্ডি থেকে আছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রেন জার্নি যেটাকে বলা হয়, সেইটা কালকে আমরা করব। তো আজকে রাত্রে আমরা ক্যান্ডি চলে যাবো, কারণ কালকে সকালে আমাদের ট্রেন সকাল 8:15টার সময়। তো এখান থেকে ভোরবেলা বেরিয়ে যেতে গেলে চাপ হয়ে যাবে, এখান থেকে ঘন্টা 4 লেগে যায় ক্যান্ডি যেতে। তো আমরা এখানে দুপুরটা এখানে পুরো কাটাবো। তো আমরা সব কটা স্পট, 13 কি 14টা স্পট আছে, প্রত্যেকটা জায়গার সঙ্গে স্টোরি আছে, গল্প আছে, হিস্ট্রি আছে। বাট সব কটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু আমরা 4টে কি 5টা একদম মেজর মেজর যেগুলো আছে, যেরকম এইটা পরাক্রম বাহুর প্যালেস। প্যালেস মোটামুটি হয়ে গেছে দেখা। বৈজন্ত প্রাসাদ থেকে বেরিয়েই উল্টো দিকে রয়েছে পরাক্রম বাহুর কাউন্সিল চেম্বার। গতকাল ডাম্বুলায় আপনাদের দেখিয়েছিলাম মাটিতে একটা বৌদ্ধ ফলক। এই অর্ধচন্দ্রাকার ফলকগুলোকে এরা বলে মুনস্টোন, বা সিংহলি ভাষায় বলতে গেলে সান্ডা কাডা পাহানা। সান্ডা মানে চাঁদ, কাডা মানে টুকরো, আর পাহানা মানে পাথর। এক টুকরো চাঁদের পাথর, মুনস্টোন। ডাম্বুলার সেই মুনস্টোনে আমরা দেখেছিলাম যে হাতি, সিংহ, ষাঁড় আর ঘোড়ার ভাস্কর্য বানানো ছিল। ফলকের বাইরের রোতে দেখুন রয়েছে হাতি, ঘোড়া, সিংহ আর ষাঁড়। এখানে রাজা পরাক্রম বাহুর কাউন্সিল চেম্বারের সিঁড়ির সামনেও রয়েছে ডাম্বুলারই মতো একটা মুনস্টোন। কিন্তু তফাৎ হলো এই যে এখানে ষাঁড়টা নেই। হিন্দু মতে ষাঁড়কে নন্দীরূপে আরাধনা করা হয়। পোলোনারুয়া যেহেতু 80 বছরের জন্য দক্ষিণ ভারত থেকে আসা হিন্দু চোল রাজা দ্য গ্রেট রাজা রাজা চোলার অধীনে ছিল, তাই এখানে বৌদ্ধ ধর্মের সাথে হিন্দু ধর্মেরও ছোঁয়া পাওয়া যায়। হিন্দু রীতি মেনেই এই ফলক থেকে নন্দী মানে ষাঁড় মিসিং। এই কাউন্সিল চেম্বারের আদি নাম ছিল রাজা বৈশ্য ভুজঙ্গ মণ্ডপ। এই পিলারগুলোর ওপরে সেই যুগে কাঠের মাচা বেঁধে তার ওপরে মাটির টালির ছাউনি ছিল। কাউন্সিল চেম্বারের পূর্ব দিকে এই রয়্যাল প্যালেস কমপ্লেক্সের মধ্যেই রয়েছে কুমারা পকুনা বা রয়্যাল বাথ। সিংহলি ভাষায় পকুনা মানে পুকুর। আয়তনে 44 ফিট বাই 33 ফিট। এই পকুনা স্নানের জন্য ব্যবহার হতো রাজা পরাক্রম বাহুর সময়কালে। রয়্যাল প্যালেস কমপ্লেক্স থেকে আমরা বেরিয়ে পড়লাম একটু পরে। আমরা নেক্সট যাব পোলোনারুয়ার একটা মাস্ট ভিজিট গন্তব্য ডালাডা মালুয়া দেখতে। তবে তার আগে পথে দেখে নেব শিবা দেওয়ালে বা শিব মন্দির। 1000 খ্রিস্টাব্দ নাগাদ চোল সম্রাট রাজা রাজা চোলা দ্য গ্রেট দক্ষিণ ভারত থেকে এসে সিংহল দখল করেন। পোলোনারুয়া হয় তার রাজধানী। তখন তিনি এই শিব মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরে তাই দেখা যায় আদ্যপ্রান্ত চোলা আর্কিটেকচারের ছাপ। এখানে বলে রাখি যে পোলোনারুয়া ভালো করে ঘুরে দেখতে হলে এখানে একদিন থেকেও যেতে পারেন। টুকটুকে চড়ে কিংবা সাইকেল ভাড়া করে হয় গাইডেড ট্যুরে কিংবা নিজেরাই ঘুরতে পারেন। সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এই অ্যানশিয়েন্ট সিটির কমপ্লেক্স। শিবা দেওয়ালে দেখে আমরা চলে এলাম ডালাডা মালুয়াতে।
ডালাডা মালুয়া মানে হলো টেরেস অফ দ্য টুথ রেলিক। বিভিন্ন রাজার আমলে পোলোনারুয়া যখন যখন সিংহলের রাজধানী ছিল, তখন এখানেই থাকতো বুদ্ধদেবের পবিত্র দন্ত বা টুথ রেলিক। তাই জন্য এই চতুষ্কোণ কমপ্লেক্সটিকে সেক্রেট কোয়াড্রাঙ্গেল মানে পবিত্র চতুর্ভুজও বলা হয়। গাড়ির রাস্তা থেকে খান 25 সিঁড়ি চড়ে ডালারা মালুয়ার ওপরে উঠে দেখি সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই চোখে পড়ে ডান দিকে এক বিরাট শিলালিপি বা স্টোন ইনস্ক্রিপশন। এর নাম হলো গালপোটা, যার অর্থ পাথরের বই। 11 শতকের শেষের দিকে রাজা নিশঙ্ক মাল্লা তৈরি করেছিলেন এই স্টোন বুক। 26 ফিট 10 ইঞ্চি লম্বা আর 4 ফিট 7 ইঞ্চি চওড়া এই পাথরটি হল শ্রীলঙ্কায় খুঁজে পাওয়া সবচেয়ে বড় শিলালিপি। এতে লেখা রয়েছে রাজা নিশঙ্ক মাল্লার শাসনকালের কাহিনী। গালপোতা ছাড়িয়ে আরো ডান দিকটায় মানে ডালাডা মালুয়ার একদম উত্তরে চোখে পড়ল সাতমহল প্রাসাদ। এই প্রাসাদ কে বানিয়েছিল তা নিয়ে মতান্তর রয়েছে। মহাবংশর পাণ্ডুলিপির মতে এই প্রাসাদ নির্মাণ করেন পরাক্রমবাহু। আবার গালপোতা শিলালিপি থেকে জানা যায় যে রাজা নিশঙ্ক মাল্লা একটা 7 তলা মহল বানিয়েছিলেন। সেটা এই প্রাসাদটাই কিনা সেটা সম্পর্কে অবশ্য ঐতিহাসিকরা নিশ্চিত নয়। সাতমহল প্রাসাদের পাশেই রয়েছে পহোয়াগেয়া বা উপাসনা ঘর। সেই যুগে এখানে বৌদ্ধ ধর্মের প্রচলিত প্রথায় উপসৎ অনুষ্ঠানের আয়োজন করা হতো। গালপোতা শিলালিপির সামনে ফিরে এসে তার ঠিক পেছনেই রয়েছে সেই স্থাপত্যটি যেখানে নিশঙ্ক মাল্লার শাসনকালে বুদ্ধদেবের টুথ রেলিকটি রাখা থাকত। এই মনুমেন্টটির নাম হলো হাটা ডাগে। হাটা মানে 60 বা 60 আর ডাগে মানে মন্দির বা শ্রাইন। এই হাটা ডাগে নাকি 60 ঘন্টায় তৈরি হয়েছিল। কেউ কেউ অবশ্য বলেন যে তখন এখানে 60টা বুদ্ধ মূর্তি ছিল। সেকালের সেই দোতলা মন্দিরের আজ খালি নিচের তলাটা পড়ে রয়েছে। কিন্তু তার ভেতরে আজও রয়েছে বুদ্ধদেবের 3টি গ্রানাইট পাথরে তৈরি মূর্তি। তার মধ্যে একটার অবশ্য মাথা নেই। কে জানে, হয়তো ইউরোপীয় সৈন্যরা ভেঙে দিয়েছিল। হাটাডাগের উল্টো দিকেই এই পবিত্র চতুর্ভুজের একদম মাঝখানটায় রয়েছে এখানকার অন্যতম সিম্বলিক বিল্ডিং ভাতাডাগে। ভাতা কথাটা এসছে সংস্কৃত বা বাংলার বৃত্ত থেকে। ভাতাডাগে হলো বৃত্তাকার মন্দির বা সার্কুলার শ্রাইন। এই ভাতাডাগে বানিয়েছিলেন পরাক্রম বাহু দ্য গ্রেট। তার আমলে এখানেই থাকতো বুদ্ধর টুথ রেলিকটি। ভাতাডাগে একটা দ্বিতল স্ট্রাকচার। 5টা সিঁড়ি উঠলে ভাতাডাগের লোয়ার ফ্লোরে পৌঁছানো যায়। তবে এর আসল স্তূপটা রয়েছে দোতলায়, যেখানে পৌঁছতে এর চারদিকে রয়েছে 4টে প্রবেশদ্বার। এই মনুমেন্টটি একটি পারফেক্ট সার্কেল। উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিমে একদম পারফেক্টলি অ্যালাইন্ড এই 4টে এন্ট্রেন্স। দরজা দিয়ে ঢুকতেই ওপরের দিকে উঠে যাচ্ছে কয়েকটা সিঁড়ি, আর চারদিকে 4 সিঁড়ির মাথায় রয়েছে একটা করে বুদ্ধ মূর্তি। সবকটা মূর্তি ধ্যান মুদ্রায়। এর মধ্যে 3টে মূর্তি এখনো অক্ষত আছে, আর একটা পুরোপুরি ভেঙে গেছে। এই ওপরের তলায় 3টে সমকেন্দ্রিক সারিতে মানে কনসেন্ট্রিক রোতে রয়েছে অনেকগুলো পাথরের পিলার। বুদ্ধ মূর্তিগুলোর পেছনেই গোটা 4 সিঁড়ি ওপরে ভাতাডাগের একদম মাঝখানটায় রয়েছে একটা স্তূপ।
ভাতারাগের উত্তর দিকের সিঁড়িটা দিয়ে নেমে এসে আবার এসে পড়লাম হাটাডাগের সামনে। হাটাডাগের ঠিক পাশেই রয়েছে সম্রাট বিজয়বাহু দ্য গ্রেট নির্মিত পোলোনারুয়ার সবচেয়ে পুরনো বুদ্ধ টুথ রেলিকের মন্দির আটাডাগে। এখানে বুদ্ধদেবের 8টা মূর্তি ছিল সেই সময়ে, যার থেকে এই নাম। বিজয়বাহু দ্য গ্রেট ছিলেন পরাক্রমবাহু দ্য গ্রেটের দাদু, মানে মাতামহ। আটাডাগেতে এখন যদিও শুধু একটাই মূর্তি রয়ে গেছে, সেটাও যে ধ্বংস করার চেষ্টা হয়েছিল সেটা স্পষ্ট বোঝা যায়। ঐতিহাসিকদের মতে 13 সেঞ্চুরিতে কলিঙ্গর রাজা কলিঙ্গ মাঘ আক্রমণ করেন পোলোনারুয়া। তখন তিনি এখানকার অনেক বৌদ্ধ স্থাপত্য আর বুদ্ধমূর্তি ধ্বংস করেন। এই আটাডাগেও বোধহয় কলিঙ্গর আক্রমণের সময়ই ধ্বংস হয়েছিল। আইরানি হলো এই যে রাজা কলিঙ্গ মাঘ এত সব ধ্বংস করেছিলেন বটে, কিন্তু তার নিজের একটা ছবি বা মূর্তিও আজ আর কোথাও পাওয়া যায় না। অবশ্য তারপরে পর্তুগিজরাও এসে ধ্বংস করেছিল অনেক কিছু। আটাডাগের পাশেই রয়েছে আর একটা বিখ্যাত শিলালিপি, ভেলাইকার ইনস্ক্রিপশন। দক্ষিণ ভারত থেকে যাওয়া একদল তামিল মার্সিনারি দল, মানে ভাড়াটে সৈন্যদল 1084 সাল নাগাদ রাজা বিজয়বাহু দ্য গ্রেটের এগেনস্টে বিদ্রোহ করে। তবে পরে এক সময়, মানে বিজয়বাহুর মৃত্যুর অনেকটাই পরে, তারা শপথ নেয় যে প্রাণ দিয়েও তারা রক্ষা করবে এই বৌদ্ধ ধর্মের সব স্থাপত্যগুলির। এর জন্য তারা রীতিমতো একটা লিখিত চুক্তি করে। এই যে শিলালিপিটা দেখছেন, এই ভেলাইকার ইনস্ক্রিপশন, এই হলো সেই লিখিত চুক্তি, যাকে বলে রীতিমতো রিটেন ইন স্টোন। এই শিলালিপির পাশেই রয়েছে ইমেজ হাউস, যাকে সিংহলিতে বলে পিলিমা গেয়া। পিলিমা মানে প্রতিমা, গেয়া মানে গৃহ। এখানে ছিল বৌদ্ধ সন্ন্যাসীদের বাসস্থান আর তাদের আরাধ্য বুদ্ধ প্রতিমা। খুব সম্ভবত এই বিল্ডিংটা পরাক্রমবাহুর সময়েই তৈরি হয়েছিল। এর ঠিক দক্ষিণে রয়েছে নিশঙ্ক লতা মণ্ডপা। রাজা নিশঙ্ক মাল্লা তৈরি করেছিলেন এই মণ্ডপটি। এই 8টা গ্রানাইট পাথরে তৈরি পিলারের মাথাগুলো পদ্মফুলের মতো, আর বাকিটা পদ্মের লতার মতো। তার থেকেই এর নাম নিশঙ্ক লতা মণ্ডপা। এর পাশেই রয়েছে বোধিসত্ত্ব শ্রাইন। এখানে রয়েছে একটা অনেকটাই ধ্বংস হয়ে যাওয়া বোধিসত্ত্ব মূর্তি। আরো একটু দক্ষিণে রয়েছে বোধিঘারায়া। এই বিল্ডিংটার মধ্যেই তখন ছিল পোলোনারুয়ার বোধিবৃক্ষ। আর বাকি সব বোধিবৃক্ষের মতনই সেটাও এসেছিল বুদ্ধগয়ার আসল বোধিবৃক্ষ থেকে, সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র আর কন্যা সংঘমিত্রার হাতে। আজ অবশ্য এখানে সেই গাছ আর নেই। ফাইনালি ডালাডা মালোয়ার একদম দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে তুপারামায়া। এই মন্দিরটা কে তৈরি করেছিল তা জানা যায় না, কিন্তু পোলোনারুয়ার বিরাট অ্যানশিয়েন্ট সিটিতে এটা একমাত্র বিল্ডিং যার ছাদ এখনো অটুট রয়েছে। আর একটা লক্ষণীয় বিষয় হলো এই যে এতগুলো স্থাপত্যর মধ্যে পার্টিকুলারলি এই বিল্ডিংটার বাইরের দেয়ালে ভারতীয় শিল্পকৃতি আর আর্কিটেকচারের ছোঁয়া একেবারে স্পষ্ট। ভেতরে রয়েছে বিভিন্ন মাপের কয়েকটা বুদ্ধ মূর্তি। শোনা যায় যে এই খালি দেয়ালটিতেও একসময় এক বিশাল বুদ্ধমূর্তি দাঁড়িয়ে থাকত। এখন অবশ্য তার কোনো চিহ্ন নেই। ডালাডা মালোয়ার এই ম্যাপটা এখানে রেখে দিলাম। প্রয়োজন মতো ভিডিও পজ করে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। ডেসক্রিপশনেও এই ম্যাপের লিঙ্ক দিয়ে দেব। পোলোনারুয়া ঘুরতে এলে এই ম্যাপ দেখে নিজের ইচ্ছে মতো আপনারা সুন্দর করে ডালাডা মালুয়া এক্সপ্লোর করতে পারবেন। ডালাডা মালুয়া থেকে বেরিয়ে পড়লাম আমরা।
হাতে সময় বেশি নেই, ক্যান্ডি যেতেও বেশ সময় লাগবে, তাই তাড়াতাড়ি আমরা দেখে নিলাম পোলোনারুয়ার আরো কিছু আকর্ষণ। ডালাডা মালোভা পেছনে ফেলে উত্তর দিকে এগোলাম আমরা। প্রথমেই আমরা চলে এলাম রানকোত বেহেরায়। এই স্তূপটা 12th সেঞ্চুরির শেষের দিকে নিশাঙ্ক মাল্লা তৈরি করেছিলেন। অনুরাধাপুরার মহাস্তূপের আদলে তৈরি এই স্তূপকে বলা হয় কোন সিংহলী রাজার বানানো শেষ মেগা স্তূপ বা প্রকাণ্ড স্তূপ। রানকোট বেহারা থেকে আরো একটু উত্তরে গেলে মিনিট দুয়েকের মধ্যেই পৌঁছে গেলাম আলাহানা পিরিভেনায়। পরাক্রমবাহুর সময় তৈরি এই স্থাপত্য আসলে ছিল একটা হাসপাতাল। এইখানেই বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদের এবং সাধারণ মানুষের চিকিৎসা করতেন তাদের প্রাচীন চিকিৎসা প্রথা মেনে। এর ঠিক সামনে রয়েছে লঙ্কাতিলাকা টেম্পল। এটিও ক্রিয়েশন অফ পরাক্রমবাহু দ্য গ্রেট। ভালো করে খেয়াল করলে দেখবেন যে এই গোটা মন্দিরটাই এক ধরনের ফ্ল্যাট ইট দিয়ে তৈরি। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে প্রায় 60 ফিট উঁচু দুটো দৈত্যাকার পিলার। ইতিহাস বলে এই বিল্ডিংটা অরিজিনালি 5 তলা ছিল, তখন নাকি এই পিলারগুলোর সাইজ এখনকার তুলনায় ডাবল ছিল। মন্দিরের ভেতরে রয়েছে একটা বিশাল কিন্তু ভাঙা বুদ্ধ মূর্তি। মূর্তির উপরের অংশ না থাকলেও বর্তমানে এর উচ্চতা 41 ফিট। লঙ্কাতিলাকা টেম্পলের সামনেই রয়েছে আরেকটি অত্যাশ্চর্য স্থাপত্য, কিরি বেহেরা। 80 ফিট উঁচু এই স্তূপটি নির্মাণ করেছিলেন পরাক্রমবাহু স্ত্রী রানী সুভদ্রা। রানকোট বেহেরার পরে এইটা হলো পোলোনারুয়ার দ্বিতীয় বৃহত্তম স্তূপ। হাতে সময় খুব কম, আমরা এবারে দৌড়লাম গাল বিহারায়ের দিকে। পৌঁছে দেখলাম এক অসাধারণ দৃশ্য। সম্রাট পরাক্রমবাহুর আর একটা জ্যাকপট ক্রিয়েশন এটা। ভাবতে পারেন একটা সিঙ্গেল পাথর খোদাই করে তৈরি হয়েছে বুদ্ধদেবের 4টে মূর্তি। দুটো মূর্তি উপবিষ্ট ধ্যানের মুদ্রায়, একটা দণ্ডায়মান মুদ্রায়, আর চতুর্থটি শায়িত মুদ্রায়। এই মনোলিথিক স্থাপত্যটির একটা অংশ একটা ছোট্ট গুহা, যেটা এই পাথর খোদাই করেই বানানো হয়েছে। তার মধ্যেই রয়েছে দ্বিতীয় ধ্যান মুদ্রার বুদ্ধ মূর্তিটি। গলবিহারার থেকে আরো নর্থে রয়েছে নীলাম পকুনা বা লোটাস পন্ড, আর তিভাঙ্কা পিলিমাগে বা তিভাঙ্কা ইমেজ হাউস। কিন্তু সময়ের অভাবে এই দুটো এই যাত্রায় আমাদের আর দেখা হয়নি। আমরা আবার দক্ষিণের দিকে ফিরতে আরম্ভ করলাম। ক্যান্ডি যাব, সেটা পোলোনারুয়ার থেকে অনেকটাই সাউথে। গলা খুব শুকিয়ে আসছিল, তাই এক জায়গায় আমরা থামলাম একটু গলা ভেজাতে কিং কোকোনাটের জল দিয়ে। এইটা হলো শ্রীলঙ্কান কিং কোকোনাট। এবার আপনি বলবেন এতে কি তফাৎ? একটা রং আলাদা দেখতে পাচ্ছি, বাট রংটা আসল কথা না, টেস্ট মিষ্টি। দীপিতা ডাব খেতে খেতে এক্সাইটমেন্টে স্ট্র ফেলে দিয়েছে, এত ভালো ডাব। এটাও মিষ্টি। আমাদের যে ভালো নারকেল জল থাকে যেগুলোতে, ওতে একটু বাতাসা গুঁড়ো করে ফেলে দিলে যেরকম হয় সেরকম খেতে জলটা, আর এটাও সেরকম, শ্বাসটাও ঠিক সেরকমই টেস্ট। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পোলোনারুয়া ছেড়ে। শহরের একদম দক্ষিণ প্রান্তে একটা শেষ আকর্ষণ টুক করে দেখে নিলাম।
পদগল বিহারিয়া। পথ মানে পুঁথি বা বই, পদগল মানে হচ্ছে লাইব্রেরি। সেই লাইব্রেরির বিশেষ কিছু অবশিষ্ট না থাকলেও এখনো সেখানে অক্ষত রয়েছে পরাক্রমবাহু দ্য গ্রেটের একটা বিরাট মূর্তি। যে পরাক্রমবাহুর এত কীর্তি আজ সারাদিন ধরে দেখলাম, পোলোনারুয়া ছাড়ার আগে তার মূর্তি দেখাটাই বোধহয় পারফেক্ট এন্ডিং হলো। ঘড়িতে তখন প্রায় 5টা বাজে। আমাদের যেতে হবে নর্থ সেন্ট্রাল প্রভিন্স থেকে সেন্ট্রাল প্রভিন্সের ক্যান্ডিতে। অক্টোবরের শেষটায় দিনের আলো বেশ তাড়াতাড়ি নিভে আসছিল। ক্যান্ডি পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে গেল। এখন 8:25 বাজে আর আমরা এখন এই ক্যান্ডি সিটিতে ঢুকলাম। পুরো শহরটাই পাহাড়ের উপর। এখন ক্যামেরা খুব দেখি দেখাচ্ছিল, অন্ধকার হয়তো খুব বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি। চাকা বাঁকা খাদের রাস্তা ধরে উঠে এলো, তাই জন্য একটু আস্তে আস্তে আসতে হলো। হোটেলের দিকে এখন যাচ্ছি। আজকে রাতটা জাস্ট থাকবো। ক্যান্ডি আমাদের এখন জাস্ট লে ওভার আজ রাতের জন্য। কালকে আমরা চলে যাচ্ছি ক্যান্ডি ছেড়ে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রেন রাইডে। কাল সকাল 8:30 নাগাদ ট্রেন, 8:13 ট্রেন। তো একটু সকাল সকাল বেরোবো। আমরা স্টেশনের খুব কাছাকাছি একটা হোটেলে থাকবো এবং বোধহয় এসেও গেছি কাছাকাছি। আই থিঙ্ক আর বেশিক্ষণ লাগবে না। আজকে ফ্র্যাঙ্কলি খুব টায়ার্ড। আজকে 3টে শহর, এক শহর থেকে এক শহর ঘুরে বেড়াচ্ছি। এখন হোটেলে পৌঁছে এত কেলিয়ে পড়েছি যে একটু এলিয়ে যেতে হবে। আমরা এসে পৌঁছলাম ক্যান্ডির হোটেলে। এটা খুব বড় হোটেল নয়, আমরা এখন রেলওয়ে স্টেশনের কাছে থাকার দরকার ছিল, তো থাকছি। একটু খেয়ে নিই আগে। রেস্টুরেন্টটা উপরে, একটা পুল আছে আর নেক্সট টু দ্যাট রেস্টুরেন্ট আছে। আমরা হেঁটেই উঠি 1 ফ্লোর। তো চলুন দেখি উপর থেকে কেমন দেখায়, তারপরে রুম পরে দেখাচ্ছি। দিস নাইস, দেখুন জায়গাটা। এখন অন্ধকারে দেখা যাবে না। এখানে সামনে, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়। খুব সুন্দর শহর, কিন্তু এখন যেহেতু এত রাতে পৌঁছেছি দেখাতে পারবো না। ফিরবো যখন, তখন ক্যান্ডিতে আমরা স্টে করবো, ক্যান্ডি ঘুরবো। ক্যান্ডি তো দেখার জিনিস আছে, খুব সুন্দর শহর। বাট আজকে যে আছি, আজকে খালি লেবারের জন্য আছি, কারণ কাল সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে ক্যান্ডি ছেড়ে। হ্যাঁ, খাবার এসে গেছে। আজকে তো যা খেয়েছি সারাদিনের সকালে আর তারপরে ওই দুপুরেও যা খেলাম, খাওয়ার কথা ছিল না, তা কিছুটা লোভে পড়ে, প্লাস বয়স হচ্ছে, কিছু ওষুধ খেতে হয়। মিলই না করলে আর আফটার মিল খাবো কি করে ওষুধ, তাই একটু খেয়ে নিচ্ছি। সবই ওষুধ খাওয়ার জন্য, না হলে খেতাম না, একদম মাইরি বলছি। তো একটা হচ্ছে এখানে একটা কি বলে, আজকে ওয়ার্ড ভুলে যাচ্ছি। এখানে একটা ফ্রেঞ্চ ফ্রাই আছে, একটা মিট বার্গার আছে, আর এইখানে আছে দেবিতা নিয়েছে এগ আর মেও স্যান্ডউইচ, তাই তো। আবার ওখানে এই, আর ছোট্ট করে একটা এই হোয়াইট ওয়াইন আছে এখানে। শ্রীলঙ্কা ওয়াইন এখন ওভারঅল সস্তা দেখলাম কম্পারেটিভলি, বাট অনেক কিছুর দাম খুব বেশি। ধূম্রপান যারা করেন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আগেই বলে দিলাম। যারা করেন সেইটির কিন্তু একটু দাম বেশি আছে। এখানে যদি কেউ কিনতে চান, 20টার দাম ভারতীয় মুদ্রায় 700 টাকার মতো হবে। সেটি বেশ বেশি, যেটা 350 মধ্যে হয়ে যায় সাধারণত। আমি খাই না, আমি সেজে দিল, তাই বললাম। তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দীপিতা, আজকে গুড নাইটটা এখানেই করে দিই। রুমটা সকালে ট্যুর দেবো, ভালো করে দেখাতে পারবো তাহলে, যেটা বিশেষ দ্রষ্টব্য রুমের। তো আজকে এখানে গুড নাইট করে দিচ্ছি। গুড নাইট আমার তরফ থেকে। আজকে মাইলস্টোন যা বিয়ন্ড করার, আজকে নোন আননোন সব করে নিয়েছি। আজকে এই মাইলস্টোনেই আমরা আটকে আছি। কাল এখান থেকে বেরোবো যখন, আবার দেখা হবে। তো গুড নাইট। গুড নাইট। আপনারা সবাই ভালো করে খাবেন, পেটে খিদে না থাকলে তাও খাবেন, লোভ না দিয়ে অন্যের খাবারে। গুড নাইট, টাটা। দেবিতা, কেমন লাগছে? দারুণ লাগছে। আমি খুব এক্সাইটেড এই জার্নিটার জন্য। শুনেছি এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নিস। কেমন হতো যদি কখনো একটা রেলগাড়ি চেপে অ্যালপাইন গাছের মাথার উপর দিয়ে সবুজ পাহাড় পার করে মেঘের স্টেশনে পৌঁছে যাওয়া যেত।
কিছুটা তেমনটাই হতে চলেছে আগামী পর্বে। আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আর সিনিক রেল সফরে। ইতিহাস অনেক হলো, এবারে পাহাড় ডাকছে। কি শীতের পোশাক রেডি তো? আসুন তাহলে ঘুরে আসি বিয়ন্ড নোন মাইলস্টোনস।